সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়াই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। এখন পর্যন্ত সুস্থ আছি, সুন্দর আছি। আর আপনাদের সামনে উপস্থিত হলাম যথারীতি নিয়মিত ক্লাস আমাদের শনি সম্বুধের এই নিয়মিত সাহিত্য আয়োজনের আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই 2-3টি জরুরি কথা আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি না আপনারা সবাই আমার সাথে যুক্ত হয়েছেন কিনা। আমার কি শব্দ ঠিক মতো আছে? শব্দ লাইট ঠিকঠাক আছে কি? আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে? শব্দ ঠিক আছে? একটু কমেন্টস করে জানাও সবাই। কেউ কমেন্টস করছে না কেন? কমেন্টস কি বন্ধ হয়ে গেছে নাকি? কমেন্টসের ইয়েটা হ্যাঁ ঠিক আছে, ওকে, ক্লিয়ার স্যার। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা আজকে ক্লাস শুরু করতে চাচ্ছি। সোনিয়া, আফরোজা, তামান্না, টুম্বের 17 আদার সার্ভার কাছে একটা ইয়ে থেকে অনেকেই ওয়াচ করে না, কিভাবে এটা? সোনিয়া, আফরোজ, তামান্না, 2.7 আদার্স আর ওয়াচিং উইথ ইউ। একই সাথে কি 17 জন নাকি? আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করছি শিক্ষার্থী বন্ধুরা। তার আগে বললাম যে 2টি জরুরি কথা আপনাদের সাথে শেষ করে নেই। আমি জানি না যে পরে আবার কেউ ঢুকে আবার বিরক্ত করবে কিনা। হ্যাঁ আচ্ছা, আমরা ক্লাস আরও একদিন কন্টিনিউ করতে চেয়েছিলাম সোমবার পর্যন্ত, কিন্তু অনেকেই 2-1 একটু আপত্তি করেছে যে স্যার যেহেতু এদিন 87 রমজান, অর্থাৎ 26 রোজা হচ্ছে রবিবার রাতে আমাদের লাইলাতুল কদর, তো অনেকেই তো সারা রাত ইবাদত বন্দেগি করে, ফলে সোমবারে গিয়ে ক্লাসটা নেওয়া ঠিক মানবিক হবে না। তো কাজেই সোমবারে ভাবছি যে বন্ধ রাখতে চাচ্ছি। আর সোমবারে যদি বন্ধ রাখি তাহলে বুধবারে আর ক্লাস ঈদের আগে হয়তো আমরা নিচ্ছি না। তার মানে আমরা আশা করছি বা ভাবছি যে আজকেই আমাদের ঈদের আগের কি শেষ ক্লাস, ঠিক আছে? হ্যাঁ, এত নোটিশটা এই জন্যই দিচ্ছি যে অনেকে এটা নিয়ে নানানভাবে আমাকে মেসেঞ্জারে বা আমার পার্সোনাল ফেসবুকে বা গ্রুপে নক করছেন যে স্যার কি করবেন। তো সোমবারটা যেহেতু 27 রমজান, ঠিক আছে, আগের দিন 27 তারিখ রাতে সারা রাত ধরে অনেক ইবাদত বন্দেগি করে, আমার অনেক শিক্ষার্থী আছে খুবই ধর্মপ্রাণ। তো কাজেই সবার কথা ভেবেই 27 তারিখ অর্থাৎ সোমবারে 27 রমজান ক্লাস নেওয়া যাবে না। আর যদি 27 তারিখ না যায় তাহলে 29 তারিখ তো আর ক্লাস নেওয়ার সুযোগ মনে হয় থাকবে না। কাজেই শিক্ষার্থী বন্ধুরা, মনে হচ্ছে যে আজকেই আমরা রোজার আগে ক্লাসটা করে থেমে যেতে চাচ্ছি, বা থেমে যাওয়াটাই উচিত হবে, ভালো হবে, সবার জন্যই মঙ্গল হবে। কারো মন খারাপ করিয়ে বা এই ধরনের সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে আমরা যেহেতু দ্বিমত পোষণ করতে চাই না, আমরা নিজেরাও হয়তো একটি ইবাদত বন্দেগি করতে চাই, সবাই করব নিজ নিজ ধর্ম অনুযায়ী। তো কাজেই আমরা ঈদের আগে আজকে আমাদের কি শেষ ক্লাস, ঠিক আছে? এরপরে আমরা ঈদের পরে আবার ক্লাস শুরু করব। তো ঈদের পরে ঈদ মেবি বৃহস্পতি বা শুক্রবার হবে। তো বৃহস্পতি শুক্রবার হলে শনিবার থেকে ক্লাস নেওয়াটা অনেকটা টাফ হয়ে দাঁড়াবে অনেকের জন্যই, অনেকে। তো আমরা ঈদের পরে সোমবার থেকে, ঈদের পরে সোমবার, ঈদের পর সোমবার যে ক্লাস হবে। এবং আমাদের প্রাচীন মধ্যযুগের যে পরীক্ষাটি 50 নম্বরের,
সোমবার রাত 11টা। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের অযথা কোশ্চেন করে সময় নষ্ট করার চাইতে আমি নিজের সিদ্ধান্তটা একটু করে জানিয়ে দিলাম। তাহলে আজকে আমরা ক্লাস নিয়ে আমাদের ঈদের আগের ক্লাসটি আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তারপরে ঈদের পরে এসে আমরা, তাই না, ভালো মন্দ একটু খাওয়া দাওয়া করে সেমাই টেমাই, পায়েস, সুজি, তাই না, এগুলো মাংস খেয়ে শক্তিশালী হয়ে আমরা ঈদের পরে, ঈদ বৃহস্পতিবার শুক্রবার যেদিনই হোক না কেন, শনিবারটা বেশি দ্রুত হয়ে যাবে, ফলে আমরা সোমবার থেকে, ঈদের পরে সোমবার থেকে ক্লাস শুরু করব। আর ওই দিন সোমবারে পরীক্ষা নেব প্রাচীন এবং মধ্যযুগের যে রিভিশন টেস্ট, প্রাচীন মধ্যযুগের রিভিশন টেস্ট একটি 50 নম্বরের ঈদের পর সোমবার রাত 11টায় আমরা অনুষ্ঠিত করব। ঠিক আছে? হ্যাঁ, তো তাহলে আপনাদের দ্বিধা দ্বন্দ্ব সংশয় কে কোন দিন চান না চান, আমি চাই যে সবাইকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে, কিন্তু যেটা হয় যে অনেক রকম শিক্ষার্থী থাকলে অনেক রকম মত তৈরি হয়, সেটি সম্ভব হচ্ছে না। কারণ এরকম মতামত ছেড়ে দিতে গিয়ে আরও বিপদ হয়ে যাচ্ছে, কারণ অনেকে অনেক রকম মত তৈরি করছেন, ফলে বিভ্রান্তি বা এই ধরনের বিষয়টা বেড়ে যাচ্ছে। আর ঈদের পরে তো নিশ্চয়ই ভাবছেন যে দিনের ক্লাস নাই, আমাদের স্বাভাবিক যে রুটিন রাত 9:30। ঠিক আছে? ঈদের পরে আমাদের ক্লাসের শিডিউল, সে আগের শিডিউল অনুযায়ী রাতকে 9:30। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমার মনে হয় যে এই বিষয় নিয়ে আপনাদের বিভ্রান্তি বা আপনাদের যে ইয়েটা ছিল সেটা আর থাকলো না। ঠিক আছে? তো আমরা আজকের ক্লাস শুরু করব এখন। আচ্ছা, আপনাদের কাছে আমি প্রাচীন এবং মধ্যযুগ নিয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা যা যদি থাকে, আসলে আমি যেটা চাচ্ছিলাম যে আধুনিক যুগে আজকে একটু গিয়ে আবার এই 10 দিন গ্যাপ পড়ে গিয়ে আবার তো আমাদের একটু, যার ফলে আমি চাচ্ছি যে আজকে ক্লাস খুব বেশিক্ষণ নিবও না, আমি অফই করে দিতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম যে অন্তত আপনাদের সাথে ঈদের আগে একটু সাক্ষাৎটা করি, তাই না, অন্তত একটু দর্শনটা ঘটুক। তো আপনাদের প্রাচীন মধ্যযুগ নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আরও কোনো বিশেষ কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা, যে কোনো রকমের প্রশ্ন থাকলে করতে পারবেন। জি, আর যদি আপনাদের প্রশ্ন না থাকে তাহলে আমি আমার মতো করে প্রাচীন মধ্যযুগটাকে একটু রিভিউ করব এবং আধুনিক যুগটা সম্পর্কে একটা আপনাদের ধারণা দিব আর কি, দিয়ে আজকে ক্লাসটা শেষ করবো। জি, আমি আধুনিক যুগ নিয়ে একটু মানবন্টন নিয়ে, একটু প্রেক্ষাপট নিয়ে, আধুনিক যুগের কিছু কথাবার্তা আমি বলবো, আপনাদের কিছু কৌশল, কিছু টিপস। তবে আপনাদের যদি প্রাচীন মধ্যযুগ নিয়ে কারো কোনো কৌতূহল, কোনো জিজ্ঞাসা, কোনো বিষয় থাকে কথা বলার, জিজ্ঞেস করার, যেহেতু আজকে নির্দিষ্ট কোনো টপিক আমি রাখিনি, তাহলে আপনারা দয়া করে করবেন। এই সোমবার পরীক্ষা হবে না, কণিকা ঘোষ সহ আরও অনেকে বলছি, যে অনেকেই 2-4 জন একটু আপত্তি করেছেন। আপত্তিটাও বড় বিষয় না, যেহেতু সোমবার দিনটি একটু আমাদের ইসলামী একটা বিশেষ দিন, ইবাদত বন্দেগী করবে সারাত, ফলে আমি ওই দিনটার এই পরীক্ষার ঝামেলাটা চাপাতে চাচ্ছি না, সেন্সিটিভ কারণে। ঠিক আছে? কাজে এই সোমবার আমাদের পরীক্ষা হচ্ছে না, পরীক্ষাটা সোমবারে হচ্ছে, তবে এই সোমবার না। কোন সোমবার? ঈদের পরের সোমবার। জি, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আপনাদের প্রাচীন মধ্যযুগ নিয়ে যেহেতু আপনাদের কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই, তাহলে আমি আমার মতো করে আধুনিক যুগটাতেই একটু যাই। ঠিক আছে? আমরা এতদিন এই যে দীর্ঘ 1 মাসের মতো, এক মাসের চেয়ে একটু বেশি সময় আমরা 3 তারিখে ব্যাচটা শুরু করেছিলাম, তাই না? এই যে প্রাচীন এবং মধ্যযুগের আমরা আলোচনা করছি,
প্রাচীন মধ্যযুগের যতই আলোচনা করি না কেন, যত কিছুই পড়ে না কেন, আমরা যদি পরীক্ষার মান অনুযায়ী বিবেচনা করি তাহলে আমাদের নম্বর কিন্তু কি 5। বিসিএস এর জন্য যদি আমরা একটু নম্বরের কথা ভাবি, ঠিক আছে, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এতদিনে 1 মাস ধরে বা 1 মাসের বেশি সময় ধরে পড়েছি সির্ফ কি 5 মার্কস। যদি আমাকে অনেক কিছু পড়াতে হয়েছে, অনেক কিছু বোঝাতে হয়েছে, অনেক কাহিনী ঘটনা বলেছি আপনাদেরকে সাহিত্য জানানোর জন্য, বোঝানোর জন্য, এবং পরীক্ষায় যদি একটু জটিল গভীর থেকে প্রশ্ন আসে তাহলে যেন আপনি পারেন সেই উদ্দেশ্যে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমাদের সাহিত্যের আরও 15 মার্কস বাকি আছে, 15। তাহলে আমরা 4 ভাগের 1 ভাগ পড়েছি, আরও 3 ভাগ আমাদের আধুনিক যুগ। 15 নম্বরের কোশ্চেন হবে কি আধুনিক যুগ থেকে, ঠিক আছে। আচ্ছা, এই আধুনিক যুগের 15 নম্বরকে আমি একটু আপনাদের দেখাতে চাই যে আধুনিক যুগের দুটো ক্লাস আমরা জাকির বিসিএসে নিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পেয়েছো কিনা আমি জানি না, অনেকে হয়তো পেয়েছো। আমরা প্রাচীন মধ্যযুগের আলোচনার মাঝেই অনেকটা বিজ্ঞাপনী ক্লাসের মতো, ওপেন ক্লাসের মতো জাকির বিসিএসে আমরা ক্লাস দিয়েছিলাম আধুনিক যুগের শুরুর কিছু আলোচনা। জাস্ট জাকির বিসিএসের ওপেন ক্লাস, যাতে শিক্ষার্থীরা আমার ক্লাসটা দেখে এবং তারা ভর্তি হয়, এরকম একটা ক্লাস। এবং সেই ক্লাসের লিঙ্কগুলি আমাদের এই গ্রুপেও দেওয়া ছিল। আধুনিক যুগের শুরুর বিস্তৃত করে আমি দুটো ক্লাসে নিয়েছিলাম, মনে আছে আমার। তো সেটি আবার সে কথাগুলি বলতে হবে, আমি জানি না রিপিট হলে তোমরা বিরক্ত হবে কিনা সেটিও বুঝতে পারছি না। আবার না যদি পড়াই সেটাও অনেকে মন খারাপ মনক্ষুণ্ণ হবে কিনা, স্যার ওই ক্লাসটা তো ছিল আলাদা আর আমাদের ক্লাস ছিল আলাদা। তো আমি সেই সূত্র ধরেই আলোচনাটি একটু শুরু করে রাখবো, অর্থাৎ আধুনিক যুগের প্রেক্ষাপট বা পটভূমি বা ব্যাকগ্রাউন্ডসটা একটু বলে রাখবো আজকে। আচ্ছা, তো আর যারা দেখেছো বা যারা এর আগে এই ক্লাসটি করেছো আধুনিক যুগের জাকির বিসিএস এর মাধ্যমে বা আমাদের তারা ক্লাসটি লিভ করতে পারো, অথবা চাইলে আবার আরেকবার শুনতে পারো। তো আমরা যাকে বলছি বাংলা সাহিত্যের আধুনিক যুগ, কি যুগ? আধুনিক যুগ। এখন প্রশ্ন হলো আধুনিক যুগটা আসলে কেন আমরা আধুনিক যুগ বলছি? 1801 সাল থেকে বাংলা সাহিত্যের কি আধুনিক যুগ, তাই না? 1800 পর্যন্ত আমাদের মধ্যযুগ শেষ হয়েছে। নিশ্চয় তোমরা যুগ বিভাগ আমরা করেছো। 650 থেকে 1200 প্রাচীন যুগ, 1201 থেকে 1800 পর্যন্ত কি মধ্যযুগ, আর 1801 থেকে আধুনিক যুগ। তো এখন প্রশ্ন হলো যে আধুনিক যুগটা কেন আমরা এই যুগটাকে আধুনিক বলছি? আসলে আধুনিকতার কারণ কি? তো আধুনিকতার কিছু কারণ বা কিছু বৈশিষ্ট্য। সাহিত্য আধুনিক হতে হলে সমাজকে আধুনিক হতে হয়। সাহিত্য আধুনিক হতে হলে কি সমাজকে আধুনিক হতে হয়। তো প্রাচীন বা মধ্যযুগীয় ভারতীয় সমাজ 1800 সালের পরে সে আধুনিক হয়ে গেল। কেন? এই আধুনিকতা কাদের অবদান? ইংরেজদের। 1757 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের শাসন ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা দখলের পরে, ঠিক আছে, আমরা পরাধীন হয়েছি রাজনৈতিকভাবে, কিন্তু সাংস্কৃতিকভাবে এবং সাহিত্যের দিক দিয়ে আমরা ইংরেজদের সাহচর্যে কিছু আমাদের কি রেনেসা ঘটেছে, নবজাগরণ যাকে আমরা বলি। আমাদের মানসিকতায়, আমাদের চিন্তা চেতনায়, ঠিক আছে, আমাদের বিশ্বাস সংস্কারে কিছু কি পরিবর্তন, যাকে সাহিত্যের ভাষা বলে রেনেসা, নবজাগরণ। বুঝতে পেরেছেন? অর্থাৎ প্রাচীন মধ্যযুগের যে ভারত, ঠিক আছে, প্রাচীন মধ্যযুগের যে ভারত, 1500 সাল, 16 সাল, 17 সালের যে ভারত, কিংবা তার একটু আগে যদি চলে যায় 1200-1300 সালের ভারত, এই ভারত হচ্ছে কুসংস্কারচ্ছন্ন। ভারতকে বলা হয় নিয়ামতপুর দজক। ভারত উপমহাদেশকে বলা হয় নিয়ামতপুর দজক, অর্থাৎ নিয়ামতে পরিপূর্ণ নরক। ভারতবর্ষকে বলা হতো নিয়ামতপুর দজক, মানে নিয়ামতে, ধন সম্পদে পরিপূর্ণ একটা নরক। অর্থাৎ এত সম্পদ, এত, কিন্তু এটি কি নরকের মতো। অর্থাৎ এখানে কুসংস্কার, জাদু টোনা, ঝাড়ফুঁক, তাবিজ কবজ, কুসংস্কারে বিশ্বাসী। তন্ত্র মন্ত্র, বাচ্চা হয় না, তাই না, ফু দিতে হবে, তারপরে ইত্যাদি ইত্যাদি, এই রকম নানান কুসংস্কার। নিজের বাবা খায় না, দয়াল বাবা, কেবলা বাবার কাছে মুরগি দিয়ে আসে, গরু মানত করে, ঠিক আছে, ইত্যাদি। তো এইরকম একটি
কুসংস্কারচ্ছন্ন আমরা বলছি, কিংবা আরও অন্যান্য সামাজিক সংস্কারের কথা যদি বলি, যে পুরুষ অনেক বিয়ে করছে, মেয়ে আর বিয়ে করতে পারবে না, ঠিক আছে, বা একটা ছেলের সাথে মেয়েকে জীবন্ত পুড়ে মারা হবে, কিন্তু মেয়ের সাথে ছেলেকে পুড়ে মারার দরকার নেই। অর্থাৎ এইরকম নানান কিছু কুপ্রথা, সামাজিক অনাচার, কুসংস্কার, ধর্মের নামে, সামাজিকতার নামে চালু ছিল। তো এইরকম বিষয়গুলো প্রথম ভারতের সামনে ইংরেজরা তুলে ধরলো যে আসলে এই বিষয়গুলি কি অন্যায়, অবিচার, অমানবিকতা। এবং তাদের সাহচর্যে আসার পরে ধীরে ধীরে ভারতের যারা, ভারতবর্ষের যারা সাধারণ মানুষ, তারা কি হলো, বিশেষ করে শিক্ষিত সম্প্রদায়গুলি আস্তে আস্তে কি উন্নত হতে শুরু করলো, নবজাগরণ ঘটলো, নবজাগরণ, নতুন করে তাদের জাগরণ করলো যে সত্যি একটা মেয়েকে কেন জীবন্ত পুড়ে মারতে হবে, জীবন্ত পুড়ে মারাটা ধর্ম নয়, এটি অধর্ম, এটি অন্যায়, এটি অমানবিক। একটা মেয়ে বিয়ে একবার করবে, তার স্বামী মারা যাবে অল্প বয়সে, সে সারা জীবন বিয়ে করবে না, তাহলে মেয়েটি তার সারা জীবন, তাই না, তার জীবনের যে যন্ত্রণা সেটি একা একা বয়ে বেড়াবে, এটি ঠিক না, এটি অন্যায়। এই বিষয়গুলোই আমরা ইংরেজদের সাহচর্যে আসার পরে কিন্তু আমরা বুঝতে পারলাম। ফলে ইংরেজরা আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থা কী করলো, নবজাগরণ ও নবতর চেতনা সঞ্চার করে ভারতীয় সমাজকে আধুনিক করে ফেললো। আর ভারতীয় সমাজ যখন আধুনিক হলো, তখন কি আমাদের সাহিত্যটা আধুনিক হলো। আসলে সাহিত্য কিন্তু আধুনিক হঠাৎ করে এমনিতে হয় না, আগে আধুনিক হতে হয় কি সমাজ সভ্যতা, বুঝতে পারলেন? সাহিত্য কিন্তু আধুনিক হয় না, আধুনিক হয় কি আগে সমাজ। যেমন আপনারা জানেন যে পৃথিবীর অনেক দেশ এখন উত্তর আধুনিক যুগ শুরু হয়েছে, উত্তর আধুনিক, পোস্ট মডার্ন। পৃথিবীর কিছু কিছু, অনেক দেশ বললে ভুল হবে, পৃথিবীর কিছু কিছু দেশে আধুনিক যুগের পরেরও যে সাহিত্যের যুগ, উত্তর আধুনিক যুগ বা পোস্ট মডার্ন যুগ, ঠিক আছে, এই ধরনের যুগ শুরু হয়েছে। কিন্তু আমাদের বাংলা সাহিত্য শুরু হয়নি। কেন বাংলা সাহিত্য শুরু হয়নি? এই জন্য বাংলা সাহিত্য শুরু হয়নি যে বাংলাদেশ তথা ভারতবর্ষ এখনো উত্তরাধুনিক সমাজ তৈরি হয়নি। চাইলেই উত্তরাধুনিক সাহিত্য তৈরি হবে না। উত্তরাধুনিক সাহিত্য আপনি যদি লিখতে চান এখন, তাহলে মায়ের খাবেন, কোপ খাবেন, কোপ। জি, কিছু কিছু কবি সাহিত্যিক উত্তর আধুনিক সাহিত্য লিখতে গিয়ে কি কোপের শিকার হচ্ছে, দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছে। এই যে আমাদের তসলিমা নাসরিন, এই যে আমাদের হুমায়ুন আজাদরা, কিংবা আরও কিছু সাহিত্যিক আছেন, এই যে হাল আমলের মারজুক রাসেল। হ্যাঁ, গতবার দেখবেন মারজুক রাসেল একটা বই বেরিয়েছে, দেহ বন্টন বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তি। গতবারের বইমেলায় দেখবেন মারজুক রাসেল, দেহ বন্টন বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তি। এগুলো হচ্ছে পোস্ট মডার্ন সাহিত্য, পোস্ট মডার্ন, আলট্রা মডার্ন। তো এই সাহিত্যগুলো এখন আমাদের সাধারণ পাঠকের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ সমাজে যেখানে পোস্ট মডার্ন হয়নি, সমাজের মানসিকতায় যেখানে পোস্ট মডার্ন হয়নি, সেখানে সাহিত্যের যে পোস্ট মডার্ন, এটা সমাজে গ্রহণীয় হবে না, বুঝতে পারলেন? ফলে আমাদের সাহিত্যে এখনো পোস্ট মডার্ন আসেনি। কেন আসেনি? কারণ আমাদের সমাজ এখনো পোস্ট মডার্ন না। সমাজ যখন পোস্ট মডার্ন হবে, সভ্যতা হবেই। জি, কখন হবে, কত বছর পরে হবে, এটি ভাই আমি জানি না। দেহ বন্টন বিষয়ক চুক্তি আপনাদেরও হবে, উন্নত কান্ট্রিতে যেমন হয়, বুঝতে পেরেছেন? যে তোমার সাথে আমি 3 মাস থাকবো বা 6 মাস, চুক্তি, কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট ম্যারেজ যাকে বলা হয়। পৃথিবীতে উন্নত দেশে কি কন্ট্রাক্ট ম্যারেজ। ম্যারেজের সাথে ধর্মীয় কোনো বিষয় নাই, তোমার সাথে আমার যে কদিন ভালো লাগবে, যে কদিন মজা লাগবে, সে কদিন থাকবো। তো এই পোস্ট মডার্ন, ঠিক আছে। কিংবা পৃথিবীর কিছু কিছু কান্ট্রিতে, তাই না, সমলিঙ্গিক যে বিয়ে, নারী নারী, পুরুষ পুরুষ, এই জাতীয় কিছু বিষয় আপনারা জানেন যে চালু আছে বা হয়েছে, কিংবা সাংবিধানিকভাবেও কি স্বীকৃতি দেওয়া হচ্ছে। কেন? এগুলো কিন্তু পোস্ট মডার্ন বা আলট্রা মডার্ন। তাই বলে এগুলো ভালো আমি কিন্তু দেখেন, এগুলো দ্বারা ভালো মন্দ বলছি না। সমাজ পরিবর্তন হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, সেই বিচার তো ভাই আমার দায়িত্ব না। সেই বিচারের ভার কার? সমাজের যারা সমাজতান্ত্রিক। কিন্তু সমাজ পরিবর্তন হচ্ছে। তো ইংরেজরা আসার পরে আমাদের যে প্রাচীন বা মধ্যযুগীয় ভারতীয় সমাজ, সেই সমাজটা কি আধুনিক হয়ে গেল চিন্তা চেতনার দিক দিয়ে। তো সাহিত্যে যে আধুনিক হলো, সাহিত্যের 4-5টি বৈশিষ্ট্য আমরা বলি। সেই সাহিত্যের আধুনিকতার প্রধান বৈশিষ্ট্যের নাম হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্য।
রিটেন পরীক্ষা আসবে আধুনিকতার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তো আধুনিকতার বৈশিষ্ট্য ব্যক্তি ব্যক্তি স্বাতন্ত্র নয় হ্যাঁ, ব্যক্তি স্বাতন্ত্র, তারপরে যুক্তিবাদ, ব্যক্তি স্বাতন্ত্র, যুক্তিবাদ, মানবিকতা, ব্যক্তি স্বাতন্ত্র, দেশপ্রেম, ঈশ্বরের, এগুলিকে আমরা বলছি আধুনিক বা মডার্ন যুগের কি সাহিত্যের বৈশিষ্ট্য। তাহলে আমরা যেটি বলছি, তাহলে কি ব্যক্তি স্বাতন্ত্র, আচ্ছা এইটাতে কমেন্টস আসছে হাজার হাজার, এটাতে কোনো কমেন্টস নেই, কারণ কি আমি কমেন্টস তো একটাও দেখতে পাচ্ছি না, আমি তো হচ্ছে কমেন্টস করছি না, কমেন্টস না দেখলে প্রশ্ন জি। তো এই যে আমরা বলছিলাম যে তো আমরা আধুনিক যুগের কথা বলছি, আমি দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার ওই ইয়েটাতে কমেন্টস দেখতে পাচ্ছিলাম না। আমি আপনাদের কমেন্টসগুলি দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না জানি না। আচ্ছা, তো আমরা বলছিলাম যে এই যে আধুনিক যুগ, প্রাচীন মধ্যযুগের সাহিত্য যখন আপনাদের পড়িয়েছি, দেখবেন প্রচণ্ড ঈশ্বরে বিশ্বাস, ভগবানে বিশ্বাস, দেবদেবীতে বিশ্বাস। সাহিত্য শুরু হতো কি দিয়ে? দেবীর বন্দনা দিয়ে, কালীর বন্দনা দিয়ে, লক্ষ্মীর বন্দনা দিয়ে, শিবের বন্দনা দিয়ে, কিংবা সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের নবী, পীর, পয়গম্বর, উস্তাদ, মাশায়েখ, এগুলো দিয়ে। প্রাচীন মধ্যযুগের সাহিত্যকে আমরা বলছি ধর্মাশ্রিত সাহিত্য, ধর্মীয় কি বোধ বা ধর্মীয় আবেগ অনুভূতি দিয়ে সেই সাহিত্যগুলি কি রিলেটেড। আধুনিক যুগের যে কবি সাহিত্যিক, তাদের সাহিত্যে কি ধর্মীয় বিষয়গুলি। আচ্ছা, প্রশ্ন আছে, এবার দেখতে পাচ্ছি, আমি এই প্রশ্ন নিচ্ছি। স্যার, মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত রঘুনাথ, এই রঘুনাথে কি চণ্ডীমঙ্গল? রঘুনাথ মঙ্গল কাব্যের কবি, শ্রেষ্ঠ কবি রঘুনাথ কোথায় থেকে আসলো? জারিন আন্নুর লুনা, মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির মধ্যে রঘুনাথ কোথা থেকে আসলো? কই পালে তথ্য? কোথায়? নিজে বানাইছো? জারিন আন্নুর লুনা, মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত না? কি প্রশ্ন করে এগুলা? কোথায় মঙ্গল কাব্য আর কোথায় রঘুনাথ? পোলাপান যে কি মানে। উত্তর আধুনিক যুগের পরে কি যুগ হতে পারে স্যার? রামজানুল ইসলাম সুজন, উত্তর আধুনিক যুগের পরে বাবা ইসরাফিলের সিঙ্গার বাঁশি বাজবে, তখন আর যুগ মুগ না, ডাইরেক্ট অ্যাকশন। জি, আর কত যুগ বাজবেন? উত্তর আধুনিকের পরে আর যুগ নাই। কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না, কি এটা? আচ্ছা, যাই হোক, মোবাইলটা আজকে ডিস্টার্ব দিচ্ছে। লোনা বলেন, এই রঘুনাথ মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি, এই তথ্য কোথায় পেলেন?
জারিন আন্নুর লুনা, আপনাকে প্রশ্ন করছি, রঘুনাথ মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি রঘুনাথ, এই রঘুনাথ পাইলেন কই, কোন বইয়ে এই তথ্য পাইলেন বলেন? আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বলছিলাম যে আধুনিক যুগের যে বৈশিষ্ট্য, ব্যক্তি স্বাতন্ত্র, ব্যক্তি স্বাতন্ত্র। দৌলত কাজী কেন মধ্যযুগের শ্রেষ্ঠ কবি? হ্যাঁ, আফরোজা আপনি বলে দিয়েছে পটল তোলা যুগ, থ্যাংক ইউ, কিয়ামত যুগ, হ্যাঁ ঠিক বলেছেন। আচ্ছা, কেন মধ্যযুগের শ্রেষ্ঠ কবি? আমাকে এটা আজকে এইভাবে নিয়ে ক্লাস করতে হবে, নাহলে হবে না। আমি দেখতে পাচ্ছি না আপনাদের কমেন্টসগুলো। জি, দৌলত কাজী কেন মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি, তার উত্তর দিচ্ছি আমি। জি, আমি দিচ্ছি আপনাদের কেন মধ্যযুগের শ্রেষ্ঠ কবি। প্রশ্নটা করেছেন কে? রবিন হাসান। জি, আচ্ছা, রবিন হাসান সহ আরো অনেকেই আমার মেসেঞ্জারে, আমার ফেসবুকে, আমার গ্রুপে অনেকেই প্রশ্ন করছেন। ব্যাখ্যা দিতে হবে বিধায় আমি দিতে পারছি না। আচ্ছা, আমি আপনাদের বারবার একটি কথা বলেছি, দেখেন শ্রেষ্ঠত্বের কিছু মানদণ্ড আছে। শ্রেষ্ঠত্ব এটা নির্ণীত হয় সংখ্যা দিয়ে না, লেখার মান দিয়ে। এখন মান তো আপনি বোঝেন না, এটা তো অসুবিধা। এখন বিষয়টা মানটা কি? মান হচ্ছে লেখার কাহিনী, লেখার ভাবধারা, লেখার হচ্ছে শিল্প কৌশল, বোঝেন? যে কাহিনীটা লিখেছেন কেউ, কাহিনীটা কেমন, কাহিনী কেমন, এই গঠন রীতি কেমন, শিল্প রীতি কেমন, কাহিনী, গঠন রীতি, শিল্প রীতি। আপনারা তো দেখতে পাচ্ছেন, উল্টা করে ফেলেছে, আমি আমার ওই ইয়েতে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই যে আবার পাচ্ছি এখন, মহাবিপদ। এবং ওই ফোনটা আজকে জ্বালাচ্ছে। আচ্ছা, লেখা উল্টে যায়নি, আমি মোবাইলটা উল্টে দিয়েছিলাম। আচ্ছা, জি, তো আচ্ছা, তো যেটি বলছিলাম যে একটা লেখক কেন শ্রেষ্ঠ লেখক। আমি একটা কথা বারবার, যে কবিতা যারা লেখে, আপনারা জানেন যে আমার যে জুয়েল কিবরিয়া সাহিত্য শিক্ষা গ্রুপ আছে, কবিতা লেখে। এখন দেখেন, আপনি যে কবিতা লিখলেন, তাহলে আপনি কি কবি? আপনি কবি কি না? আমি যে কবিতা লিখি, তার মানে আমি কি কবি? হ্যাঁ, ছোট কবি। বড় কবি কেন না? আমি যে কবিতা লিখি, রবীন্দ্রনাথ আমি কেন বড় না? বাবারে, লেখা, আমি ধরেন আমার 100টা বই বেরিয়েছে, তাহলে কি আমি রবীন্দ্রনাথের চেয়ে বড় হবো, নজরুলের চেয়ে বড় হবো? একটা লিখেও বড় হতে পারি, একটা গ্রন্থ লিখেও। তো কবি সাহিত্যিকদের যে মান, সেটা নির্ণীত হয় কিসের দ্বারা? নির্ণীত হয় কিছু বিষয়, কিছু কি ফ্যাক্টর। সে ফ্যাক্টরগুলো কি? যে কাহিনীটা লিখছেন, কাহিনীটা কেমন, গঠন রীতি কেমন, শিল্প রীতি কেমন, ভাববস্তু কেমন, ভাববস্তু, ভাষা রীতি কেমন, ভাষা রীতি। তো সাহিত্যের শ্রেষ্ঠত্ব অশ্রেষ্ঠত্ব অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে। এখন একটি কথা আপনাদের বলি, একটি তুলনামূলক একটি কথা, এই কথাগুলো আসলে আপনাদের জন্য না। আপনার কেন, আপনি মানে কেন শ্রেষ্ঠ স্যার, এই ব্যাখ্যা আপনাদের কোথাও আসবে বলে আমার জানা নাই। তারপরেও যদি আসে, আমার ধারণা যে এটা নর্মাল কোনো পরীক্ষা হবে না, এটা বাংলার যে ছাত্র, তার যে অনার্সের পরীক্ষা, সেখানে লাগবে কেন শ্রেষ্ঠ। তাদের শ্রেষ্ঠত্ব বিচার করে দেখাইতে হবে যে মানে শ্রেষ্ঠত্ব বিচারে তুলনামূলক, আমরা কম্পারেটিভ স্টাডি বলি। এইটা আপনাদের জবের ক্লাসে একদমই অপ্রাসঙ্গিক, মানে একদমই টাইম ওয়েস্ট। কারণ কম্পারেটিভ স্টাডি করতে হলে আপনাকে ধরেন আলাউলের গ্রন্থগুলির আলোচনা করতে হবে, তারপরে কি দৌলত কাজীর গ্রন্থগুলো আলোচনা করতে হবে, করে দেখাতে হবে যে আলাউলের কাহিনীতে এ আছে, কাহিনী এমন, ঘটনা এমন,
তারপরে গঠনরীতি এমন, শিল্পরীতি এমন, দৌলত কাজীর কাহিনী এমন, শিল্পরীতি এমন, ঘটনাধার এমন। এই দুটার মধ্যে তখন আপনি দেখাবেন, প্রুফ করতে হবে, প্রুফ যে হ্যাঁ এটা এই জন্য এটা শ্রেষ্ঠ। এইটা আমি আপনাদের এই আলোচনায় ধান বানতে শিবের গান এটা গাওয়া কি ঠিক হবে? তবু আপনারা যারা অতি কৌতূহলী, কেউ কেউ আছেন অতি কৌতূহলী, অতি মানে অতি আল্ট্রা মডার্ন স্টুডেন্ট, জি জি, তাদের জন্য বলছি আলাওলের দৌলত কাজীর একটি কাব্য সতী ময়না লোরসনের, ভালো করে শুনবেন কথা, সংক্ষেপে আমি বুঝবো, যদি বোঝেন তাহলে বুঝপাতা, আর না বোঝেন তাহলে বাংলায় অনার্স আবার ভর্তি হন। দৌলত কাজীর একটি গ্রন্থ আছে, দৌলত কাজীর সতী ময়না লোরচন্দ্রানী, সতী ময়না লোর চন্দ্রানী, সতী ময়না লোর চন্দ্রানী দৌলত কাজী রচিত একটি গ্রন্থ, ঠিক আছে? আচ্ছা, এই গ্রন্থটা দৌলত কাজীর 2/3 লেখার পরে মারা যান তিনি, এবং শেষের অংশটা শেষ করে দিয়েছেন কে? আলাওল। তাহলে দেখেন এই সতী ময়না লোর চন্দ্রানী এই গ্রন্থে, ভালো করে শুনেন, দৌলত কাজী লিখেছে, আলাওল লিখেছে। তাহলে একই গ্রন্থ দুজন দুইটা অংশ লিখেছে। তাহলে এই দুইটা অংশের মাঝে কবিরা তুলনামূলক আলোচনা করে দেখিয়েছেন যে দৌলত কাজী যে অংশটুকু লিখেছেন সে অংশটুকু কি ভাবে, ভাষায়, ছন্দে, কাহিনীতে, গঠন রীতিতে অনেক বেশি সুন্দর। আর ওই কাহিনীর যে অংশটুকু আলাওল লিখেছেন সেই কাহিনীটুকু অনেকটা দুর্বল। কাহিনী, তারপরে ভাষা, একটি গ্রন্থের একটি কাহিনীর অর্ধেক লিখেছেন দৌলত কাজী, অর্ধেক লিখেছেন আলাওল। এই কাহিনীটার তুলনামূলক একটা কম্পারেটিভ স্টাডি করে দেখানো গেছে যে দৌলত কাজী যে অর্ধেকটুকু লিখেছেন আর আলাওল যেটুকু লিখেছেন, এই দুজনের মধ্যে দৌলত কাজীর লেখা কি অত্যন্ত সুন্দর, বেশি সুন্দর, বেশি কাহিনীটা গোছানো, বেশি পরিশ্রুত, বুঝতে পারলেন? আর ওই একই কাহিনী যে অংশটুকু আলাউল লিখেছেন সে অংশটুকু খুব একটা বেশি ভালো হয়নি, কাহিনীর গঠনটা ভালো হয়নি। তো শ্রেষ্ঠত্ব নির্ণয় আসলে সাহিত্য খুব কঠিন। কেন স্যার শ্রেষ্ঠ বলবো? আমি তো বললাম যে আপনার ভালো লাগে না, রবীন্দ্রনাথকে আপনার ভালো লাগে না, আপনার ভালো লাগা না লাগা দিয়ে তো হয় শ্রেষ্ঠত্ব না। আমি আবার বলছি, আপনার ভালো লাগে না সেটা দিয়ে তো শ্রেষ্ঠত্ব না। নজরুলকে আপনার ভালো লাগে না, আপনার ভালো লাগা না লাগা দিয়ে তো শ্রেষ্ঠত্ব না। জীবনানন্দ দাশকে আপনার ভালো লাগে না, আপনি পড়েন না, জীবনানন্দ দাশকে পড়লে আপনার বিরক্ত লাগে, তো আপনার ভালো লাগে কিনা, ভালো লাগা দিয়ে শ্রেষ্ঠত্ব না। প্রবলেম কোথায়? আপনি ভালো লাগা দিয়ে শ্রেষ্ঠত্ব বুঝতে চান, ভালো লাগা কিংবা কি জনপ্রিয়। হুমায়ুন আহমেদকে তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ জনপ্রিয় লেখক? এই গাধা প্রশ্নকর্তারা, গাধা গাধি প্রশ্নকর্তা আমার ছাত্র যারা মহাপণ্ডিত ছাত্র, তারা আমাকে বল যে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের একটা বই ছাপা হতো 250 কপি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার যেই ভদ্রলোক পেয়েছেন তার একটি বই ছাপা হতো 250 কপি, 250 কপি, বিক্রি হতো 100 কপি, 110, 20 কপি। হুমায়ুন আহমেদের একটি বই ছাপা হয় 1 লক্ষ, সেই বই লাইন ধরে 5 দিনে বিক্রি হয়, 5 দিনে লাইন দাঁড়িয়ে মানুষ বই কিনে। তাহলে হুমায়ুন আহমেদ শ্রেষ্ঠ না রবীন্দ্রনাথ ঠাকুর শ্রেষ্ঠ? তুমি তো বলতে পারো স্যার আমার হুমায়ুন আহমেদ বেশি ভালো লাগে, আমার কাছে শ্রেষ্ঠ। তোমার কাছে শ্রেষ্ঠ দিয়ে সাহিত্যিকের শ্রেষ্ঠত্ব না। সাহিত্যিকের শ্রেষ্ঠত্ব হচ্ছে কি মানের বিচার, মান, শিল্পরীতি, কলা কৌশল, বুঝতে পেরেছেন? গ্রহণযোগ্যতা, ক্লাসিক্যাল রীতি সাহিত্যের। তো কাজেই অনেক বিষয়ই এগুলো একটা হিবিজিবি আজে বাজে প্রশ্ন, একেবারে নাজমুন নাহার ডালিয়া, এটা একেবারেই হাসার মতো প্রশ্ন। চর্যাপদের ভাষা পহিলিকাপূর্ণ বলেছে কে, রূপক বলেছে কে? সবাই বলেছে। কে বলেছে এমন না, সবাই বলেছে। প্রথম কে বলেছে এটি বলতে পারবেন, কে বলেছে চর্যাপদের কথাগুলো যে রূপক, এটা তো সবাই বলেছে। কে বলেছে মানে কি?
লালনের গানের কথাগুলো যে রূপক, এটা কে বলেছে, কে বলবে, কেন সবাই তো বলছে, এখানে কে বলার কেউ নাই। জি, প্রথম কে বলেছে এটা বলতে পারেন, প্রথম কে বলেছে, প্রথম বলেছে হরপ্রসাদ শাস্ত্রী। পহেলিকা পুণ্য, তারপরে রূপক, এগুলো সবই বলেছে সম্পাদক জি হরপ্রসাদ শাস্ত্রী। আমি যে কমেন্টস দেখতে পাচ্ছি না, এটা মহা বিপদ। তো বারবার ঘুরে ঘুরে কি কমেন্টস দেখা যাবে বলেন? কি একটা বিপদে আছে। জি হ্যাঁ, কিছু কিছু আছে যে সব জানতা মানে কি আমার চেয়েও বড় জানতে হবে। কিছু কিছু ছাত্র আছে যে শুধু সব জানতা না, আমি যা জানি না আমার চেয়েও কি সে বেশি জানতে চায় আর কি। জি, তো হ্যাঁ, তো সেটি বলছিলাম, শ্রেষ্ঠত্ব, আপনি জনপ্রিয়কে, এইটা একটা আলাদা প্রশ্ন হতে পারে, কিন্তু শ্রেষ্ঠকে, এই শ্রেষ্ঠ কিন্তু একটা ভিন্ন বিষয়, শ্রেষ্ঠত্বের মাপকাঠি কিন্তু আলাদা। তো আপনারা এটা বোঝেন না বলে সমস্যা। সাহিত্যের শ্রেষ্ঠত্ব নির্ণয়ের পদ্ধতিটা ভিন্ন, বুঝতে পেরেছেন? আমি জীবনে একটা কাব্য লিখবো, এটা লিখে আমি শ্রেষ্ঠ হতে পারি, একটা কাব্য লিখে শ্রেষ্ঠ হতে পারি। আপনি 100টা লিখবেন, তাও শ্রেষ্ঠ হতে পারেন। কিংবা আমি যদি 100টা কাব্য লিখি, তাহলে আমি কি রবীন্দ্রনাথের চেয়ে বড় কবি হব, নজরুলের চেয়ে বড় কবি হব? 1000 কাব্য লিখলে নাও হতে পারেন, একটি কাব্য লিখলে, সুকান্ত ভট্টাচার্য একটা কাব্য লিখেছে, একটা সেপ, তার মূল কাব্য হচ্ছে একটা, তাও মৃত্যুর পর প্রকাশিত হয়েছে। আর তো একটা ছড়ার বই, সেগুলো বই না, চটি টাইপের বই। সুকান্ত ভট্টাচার্য কি, তার গ্রন্থই নাই, মৃত্যুর পরে তার লেখা গ্রন্থগুলোকে সংকলন করে একটা বই বের করেছে। অথচ দেখেন 18 বছর বয়সে মারা গেছে, 21 বছর বয়সে মারা গেছে, 18 বছর বয়স থেকে সাহিত্য লিখেছে। তার কি 50টা বই লিখতে হয়েছে? জি। তো কাজেই শ্রেষ্ঠত্ব স্যার কেন, স্যার শ্রেষ্ঠ কেন, এই কেন কেমনে বোঝাবো? কেন বুঝতে হলে তো আপনাকে বই পড়তে হবে ভাই। আপনি কি আলাউলের সব বই পড়েছেন? আপনি কি দৌলত কাজীর সব বই পড়েছেন? তাহলে আপনাকে কেন আমি তুলনামূলক আলোচনা করে শ্রেষ্ঠত্ব কেমনে বোঝাবো? ভারতচন্দ্র শ্রেষ্ঠ না মুকুন্দরাম শ্রেষ্ঠ? আপনাকে তো তাহলে ভারতচন্দ্রের গ্রন্থগুলি পড়তে হবে, মুকুন্দরামের গ্রন্থগুলি পড়তে হবে, না হলে আমি আপনাকে শ্রেষ্ঠত্ব বোঝাবো কেমনে? কি দিয়ে বোঝাবো? আপনি তো গ্রন্থ শ্রেষ্ঠত্ব কে স্যার জিজ্ঞেস করেন, বললাম অমুক। কেন স্যার? এই গাধাগুলা কেন, এটা জানতে হলে, এই উত্তর জানতে হলে তোকে আগে যাদের যাদের নিয়ে জানতে চাস কেন, তাদের গ্রন্থগুলিকে আগে কি পড়ে তুস তুস করে ফেলা লাগবে। সারা জীবনে তাদের বই একটাও পড়লি না, কেন স্যার কেন? কেন জানতে হলে তো বই পড়তে হবে, যে এদের লেখা এরকম আর এর লেখা এরকম, তাহলে বুঝতে পারবি। তাহলে আমরা যেটা বলছিলাম, তাহলে প্রাচীন মধ্যযুগে আসলে, আর আরেকটি কথা, সবচেয়ে বড় একটা যে সমস্যা, কেন আপনারা প্রশ্ন করেন, আসলে আপনাদেরও দোষ নাই, আসলে সাহিত্যের তো কোনো দৌড় প্রতিযোগিতা নাই, রেস নাই, রেস যে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, বুঝতে পারলেন? রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ কবি, তাহলে নজরুল কি অশ্রেষ্ঠ কবি, সেকেন্ড? জসীমউদ্দিন কি তাহলে থার্ড? শরৎচন্দ্র কি তাহলে ফোর্থ? বঙ্কিম কি তাহলে ফিফথ? মীর মোশাররফ কি তাহলে সিক্সথ? শামসুর রহমান কি তাহলে দশম? আসলে প্রবলেমটা কোথায়, যে বাংলা সাহিত্য তো দৌড় প্রতিযোগিতার মতো না, এখানকার শ্রেষ্ঠত্বটা একটু একটু ভিন্ন রকম, একটু ভিন্ন আঙ্গিক থেকে বিচার করতে হয় কলা কৌশলগুলো, ঠিক আছে? সেটা একটা ঝামেলা। জি, তো আমরা সেই দিকে আমরা আবার বলছি যে আসলে ওরকম শ্রেষ্ঠত্ব নির্ণয় করা সাহিত্যে খুবই কঠিন বিষয়। তবু গবেষকরা যেইভাবে শ্রেষ্ঠত্বটা নির্ণয় করেছেন, সেই কথাগুলিকে আপনার একটু মাথায় রাখবেন। জি, আচ্ছা, আরও অনেক প্রশ্ন ছিল, আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি না, আমি প্রশ্নগুলো নিয়ে আজকে কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে। জি, আমি যদি আলোচনা করি তাহলে স্যার নায়ক স্যার কমেন্ট দেখতে পাচ্ছেন না, আমরা অযথা কমেন্ট ছাড়তেছি না। জি হ্যাঁ, আসলে সমস্যা হচ্ছে যে আমরা তো এখানে পিএইচডি করছিলাম, সুফিবাদ সম্পর্কে বলতে চেয়েছিলাম। জি ওকে,
সুফিবাদ। আচ্ছা, দাশু রায় পড়েছেন। শাক্ত পদাবলীর জনপ্রিয় কবি দাশু রায়, দাশরথী রায়। শাক্ত পদাবলীর জনপ্রিয় কবি দাশরথী রায় বা দাশু রায়। জি, দাশরথী রায় বা দাশু রায়। আর শাক্ত পদাবলীর কালিকা মঙ্গল বিষয়টা এক, কিন্তু গঠন রীতি, ওই যে গঠন রীতি, শাক্ত পদাবলী আর কালিকা মঙ্গল বিষয়বস্তু এক। কালীর কি, কালীর কীর্তি কর্ম বা কালীর ক্ষমতা শক্তি নিয়ে, কিন্তু কালিকা মঙ্গল হচ্ছে মঙ্গল কাহিনীর স্টাইলে লেখা। কালিকা মঙ্গল লেখা হয়েছে কি মঙ্গল কাব্যের স্টাইলে, আর শাক্ত পদাবলী লেখা হয়েছে পদাবলীর স্টাইলে, পদাবলী বৈষ্ণব পদাবলীর স্টাইলে। জি, সাজিয়া রুম্পা দুটো, কালিকা মঙ্গল আর শাক্ত পদাবলী দুটোরই মূল বিষয় কি, দুটোরই মূল বিষয় কালীর কি প্রশংসা, কালীর গুণগান, কালীর মাহাত্ম্য ইত্যাদি, কালী দেবী কালীর। কিন্তু পার্থক্য হলো গঠন রীতি, স্টাইল। কালিকা মঙ্গল কাব্যের গঠন রীতি কেমন, মঙ্গল কাব্যের যে গঠন রীতি মঙ্গল কাব্যের, আর শাক্ত পদাবলীর স্টাইলটা কি পদাবলী, বৈষ্ণব পদাবলীর মতো। জি, হ্যাঁ রে, সিমি গাধি, ওই দাশু রায় মানে দাশরথী রায়। ফাতেমা জান্নাত সিমি গাধি, ওই দাশু রায় তো আমিও বলেছি রে গাধি, ওই দাশু রায় হইল দাশরথী রায়। দাশু বাসু কোন কাব্যের চরিত্র? 100 বার বলেছি, দাশু বাসু কি অন্নদা মঙ্গল কাব্যের চরিত্র। অন্নদা মঙ্গল, অন্নদা মঙ্গল কাব্যের যে মূল চরিত্র, অন্নদা মঙ্গল কাব্যের যে মূল চরিত্র ভবানন্দ মজুমদার। ভবানন্দ মজুমদার তার হচ্ছে দুজন কি সহচর বা অনুচর হচ্ছে দাশু বাসু। অন্নদা মঙ্গল কাব্যের যে মূল ক্যারেক্টার, বাবার এই যে দাশু বাসু এত গৌণ একটা ক্যারেক্টার, কেন স্যার কোথায় আছে আপনি কেন বললেন? আপনাকে প্রমাণ করাই লাগবে, বই খুলে দেখানো লাগবে। এখন কিছুতে বিশ্বাস করবে না যে দাশু বাসু আছে। আমি ব্যাখ্যা দিয়েছি, গ্রুপে দিয়েছি যে দাশু বাসু, শুধু তাই না, দাশু বাসু না, সাধী মাধি নামে একটি চরিত্র আছে। জি, এগুলো বাবারে একেবারে অপ্রধান বা গৌণ চরিত্র, একেবারে অপ্রধান বা গৌণ চরিত্র। জি, এগুলো নিয়ে তো এক্সাইটেড হওয়ার কোথায় আছে স্যার? কেন? কাহিনীতে এদের তো ভূমিকা নাই। এদের কাহিনীতে অনেক সময় একটা কাহিনীতে হাজার হাজার চরিত্র থাকে, শত শত চরিত্র থাকে, সব চরিত্রই তো কাহিনীর সাথে রিলেটেড না। সেই কাহিনীটা চরিত্রটা জানা লাগবে স্যার কোথায় আছে, কেমনে আছে, কিভাবে আছে। এই মন্দ কাব্যেতে 100-রও বেশি চরিত্র আছে, অনেক সৈনিক আছে, তাদের নামগুলি চরিত্রগুলিও কি আমাকে ব্যাখ্যা করে উত্তর দিয়ে বোঝানো লাগবে? বলেন না। না স্যার আপনার বলাই লাগবে, আপনি কেন বললেন? অন্নদা মঙ্গল কাব্যের যে মূল নায়ক চরিত্র, নায়ক চরিত্রটি হচ্ছে কে? ভবানন্দ মজুমদার। ভবানন্দ মজুমদার, এই ভবানন্দ মজুমদারের দুজন সহচর, দুজন কি সহচর থাকে, একজনের নাম দাশু আর একজন বাসু, দুই ভাই। দাশু আর বাসু দুই ভাই। জি, বুঝতে পারলেন? এই দাশু বাসু দুই ভাই যখন এই দাশু বাসুকে, হ্যাঁ অন্নদা মঙ্গল কাব্য লাইন ধরে, জি, ওই যখন ভবানন্দ মজুমদার যখন দিল্লির বাদশার দরবারে যায়, ভবানন্দ মজুমদার যখন দিল্লির বাদশার দরবারে যায়, জাহাঙ্গীর যখন ভবানন্দকে আটকে রাখে, তখন তাদের সাথে কি দাশু বাসুকেও আটকে রাখে, দাশু বাসুকেও আটকে রাখে। জি, ওরে গাধা, বিখ্যাত মানে আরো মেলা আছে। জাহিদ হাসান গাধা, শাক্ত পদাবলীর বিখ্যাত কবি, বিখ্যাত আর শ্রেষ্ঠ তো এক নারী, গরু, জাহিদ হাসান গরু। শ্রেষ্ঠ আলাদা আর বিখ্যাত আলাদা জিনিস রে গাধা। শ্রেষ্ঠ হচ্ছে দাশরথী রে দাশু রায় গাধা, বা জনপ্রিয় বা শ্রেষ্ঠ বিখ্যাত। বিখ্যাত মেলাজন হতে পারে, বুঝিস গাধা? জাহিদ হাসান, নজরুল বাংলার সাথে বিখ্যাত কবি না রে গাধা? জীবন দাস কি বাংলার সাথে বিখ্যাত কবি না গরু? শামসুর রহমান কি বিখ্যাত না, নবিখ্যাত? বল। নির্মলেন্দু গুণ কি বিখ্যাত না রে গাধা? গদ্য। আল মাহমুদ কি বিখ্যাত কবি না? গদ্য। বিখ্যাত মানে কি খ্যাত, মেলা শত শত হতে পারে। রামপ্রসাদ
বিখ্যাত কবি ঠিক আছে, আর সবচেয়ে জনপ্রিয় কবি বা শ্রেষ্ঠ কবি সেটা হলো দাশরথী রায়, দাশু রায়। আর একটা হচ্ছে কি বিখ্যাত অনেকে হতে পারে। জি, আচ্ছা, তাহলে যেটি বলছিলাম যে দাসবাসু, তাহলে ওই যে যখন আমাদের ভবানন্দ মজুমদার যখন কি করে সম্রাট জাহাঙ্গীরের দরবারে যায়, কাহিনীটা বলেছিলাম, তাকে বন্দি করে ফেলে। তো সম্রাট জাহাঙ্গীরের সাথে দুজন অনুচর ছিল, কে ছিল? দুজন অনুচর, দাশু আর বাসু, তাদেরকেও জাহাঙ্গীর তাদের সাথে বন্দি করে ফেলে। তখন দাশু বাসু কি দুঃখ করে যে কেন আমরা এলাম, বুঝতে পারলেন? বলছে দিবসে যে মজুরি করে, নারী লয়ে থাকে যে থাকে ঘরে, সেই সুখী। কেন এনু, কি খেনু, কি পেনু, মাটি খেনু, মানে দাসবাসু আফসোস করে যে এই ভবানন্দের সাথে যে এলাম, এসে তো রাজার সাথে এলাম, ভাবলাম যে না জানি দিল্লির বাদশার দরবারে গিয়ে কি আদর সমাদর পাবো, কিন্তু উল্টা কি বন্দি হতে হলো। বুঝতে পারলেন? দিবসে যে মজুরি করে কি নারী লয়ে থাকে ঘরে, সেই সুখী, এমন একটা উক্তি আছে এই দুই ভাইয়ের। তারা ভবানন্দের সাথে গিয়েছিল বাদশার কাছ থেকে উপহার ঢোকন পাবে, কিন্তু গিয়ে বন্দি যখন করে তখন তারা আফসোস করে। এই দুটি চরিত্র ভবানন্দ মজুমদারের কি অনুচর। আর ভবানন্দ মজুমদারের দুজন কি ভবানন্দ মজুমদারের স্ত্রী, এই স্ত্রীদের আবার দুজন সখী থাকে, সাধী এবং মাধী। বুঝতে পারলেন? জি, সাধী মাধী দাসী, ভবানন্দ মজুমদারের কি দাসী, সাধী এবং মাধী, এগুলো অপ্রধান ক্যারেক্টার, দুর্বল ক্যারেক্টার, কিন্তু তারপরেও নামটা জেনে রাখেন। কেন আছে স্যার, কোথায় আছে? তাতে ভাই কাহিনী পড়তে হবে, কেন পড়েন না? এখন গোটা অন্নদামঙ্গল কাব্য কি আমি লাইন ধরে ধরে পড়াবো? তাহলে আপনাকে আলাদা অন্নদামঙ্গল কোর্স করা লাগবে আমার কাছে। অন্নদামঙ্গল কোর্সে ভাই ভর্তি হতে হবে। অন্নদামঙ্গল কোর্স লাইন বাই লাইন পড়াবো, চণ্ডীমঙ্গল লাইন বাই লাইন পড়াবো, মনসামঙ্গল পড়াবো, তাইলে কেমনে পারবো? তাইলে কি চাকরির কোর্স হবে এটা ভাই? তাহলে তো এটা জবের কোর্স হবে না, তাহলে এটা এমনি সাহিত্য অনার্সের ছাত্র, বাংলায় যারা ছাত্র তাদের কোর্স। জি, আচ্ছা, ঠিক হয়ে যাবে না? আচ্ছা দেখি তো একটু লিপ নিয়ে না, আমি তো এইটাতে ঠিকই আছে, আমারও যে ওইটাতে প্রবলেম হচ্ছে, যেটা দিয়ে আমি দেখি, বুঝতে পারলেন? একটা দিয়ে তো আমি ক্লাস নিচ্ছি, আর একটা আমার সামনে আছে দেখছি, আমি এইটাতে ঝামেলা করছে, এটাতে আমার ইয়েগুলো আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখি, একবার বের হয়ে একবার দেখি। হ্যাঁ, এবার মনে হয় দেখতে পাবো, দেখি তো, একটু বের হলাম। আচ্ছা, ক্লাস দেখেন, জাহিদ হাসান ক্লাসে আছে, দেখে নেবেন। নাথ সাহিত্যের ক্লাস দেখে নেবেন ভাই। গোরক্ষ বিজয়, গোপীচন্দ্রের সন্ন্যাস, বলবো কেন? ক্লাস দেখেন না? ক্লাসে দেওয়া আছে তো, নাথ সাহিত্যের ক্লাসটা দেখেন, ফলো করেন। না, এই ক্যামেরাটা আজকে জ্বালাচ্ছে আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা দেখি, প্রশ্ন উত্তরই দেখে নিই আজকে। হ্যাঁ, জি। আচ্ছা, ওইটাতে লিভ নিয়ে হচ্ছে না, এটা কোনো টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে আর কি। আচ্ছা, ক্যামেরা উল্টে যাক। আপনাদের আর কোনো প্রশ্ন? গোরক্ষ বিজয় গোবিন্দ সম্পাদক, সম্পাদক
আচ্ছা, তাহলে আমি আধুনিক যুগটা একটু ইয়ে করে করে শেষ করি, বুঝছি না আপনাদের। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমি আধুনিক যুগটাকে একটু যেটুকু বলছিলাম জাস্ট ভূমিকাটা করে রেখে দেবো, যে আমি আজকে খুব বেশি পড়াবো না, ভেবেই রেখেছি যে রোজার মাসে অনেকে একটু ইয়ে করছেন। তো আমি আজকে আরেকটু আধুনিক যুগটা একটু শুরু করেছিলাম, ওইখান থেকে আরেকটু বলে থামব। জি, তো তাহলে আমরা বলেছিলাম আধুনিক যুগের 4টি বৈশিষ্ট্যের কথা বলেছিলাম। ব্যক্তি স্বাতন্ত্র, ব্যক্তি নয়তয়ে রফলা ঝড়, ব্যক্তি স্বাতন্ত্র, তারপরে কি দেশাত্মবোধ বা দেশপ্রেম, তারপরে হলো যুক্তিবাদ, তারপরে মানবিকতা, তারপরে হচ্ছে ঈশ্বরের অনীহা। আধুনিক যুগের বৈশিষ্ট্য, আধুনিকতার বৈশিষ্ট্য। এবং এই যে রবীন্দ্রনাথ বা নজরুল, এদেরকে আমরা যে বলছি যে এনারা, নজরুল সম্পর্কে তো আপনি ভেবেই নেন যে নজরুল খুবই ধার্মিক কবি, তাই না? আসলে না, রবীন্দ্রনাথ খুবই ধার্মিক কবি না, রবীন্দ্রনাথ অধার্মিক কবি। ওই অর্থে অধার্মিক যে প্রচলিত যে ধর্ম, ওনাদের একটা ধর্ম ছিল যার নাম মানব ধর্ম, বুঝতে পারলেন? রবীন্দ্রনাথ অধার্মিক না, অধার্মিক বললে আবার ভুল হবে, নজরুল অধার্মিক না, কিন্তু তাদের ধর্মটা কি? প্রচলিত যে ধর্ম আপনি ভাবছেন নজরুলের, সেই ধর্ম না রবীন্দ্রনাথের। তাদের ধর্মটা কি? একটা মানব ধর্ম, মানব। জি, শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। রবীন্দ্রনাথ এবং নজরুল তারা ধর্মের প্রচলিত, রবীন্দ্রনাথ হিন্দু, আসলে হিন্দু না, হিন্দু ধর্মের সকল প্রচলিত কি বিষয়গুলোকে তিনি অবজ্ঞা করেছেন এবং নিষেধ করেছেন, যে এগুলো করা যাবে না। বলি দেওয়া, পূজা করা, হিন্দুদের যে মূল ধর্মীয় উপাসনা পূজা, রবীন্দ্রনাথ কঠোর পূজার বিরোধী, বুঝতে পারলেন? তো নজরুল, আমি নজরুলের আলোচনা যাবে, শুধু বলে রাখি যে আপনারা অনেকে মনে করেন যে এরা খুব ধার্মিক। আসলে আধুনিক যুগের যত কবি, দু একজন বাদ দিলে, দু একজন কেন, তারা ঠিক প্রকৃত আধুনিক নন। আধুনিকতার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্য, দেশাত্মবোধ, যুক্তিবাদ, মানবিকতা, ঈশ্বরে অনীহা বা অনাস্থা। তো ব্যক্তি স্বাতন্ত্র্য তো বোঝেন যে মানুষের প্রাধান্য, দেবদেবীর প্রাধান্য না, ঈশ্বরের প্রাধান্য। প্রাধান্য কার? মানুষ। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্য, মানবিক বোধ, মানবিকতা বোধ। ধর্মের জন্য মানুষকে বলি দেওয়া যাবে, বলল না, বলি দেওয়া যাবে না, পাপ, অন্যায়, বলি দেওয়া যাবে না। দেবীর জন্য মানুষ বলি দেওয়া যাবে না, মানুষের জন্য দেবীকে বলি দেওয়া যাবে। মানুষের জন্য তো দেবী, যে দেবী মানুষ বলে চাই, সেই দেবী দেবী না। রবীন্দ্রনাথ ঠাকুর তার যে বিসর্জন নাটক, বিসর্জন, সেখানে বললেন যদি কোনো দেবী বলি চাই, বলে মানুষ না, যদি পশুও বলে চাই, সেই বেটি দেবী না, রাক্ষসী, ওকে গোমতীর জলে ছুঁড়ে ফেলতে হবে। যে দেবী বলি চাই, বলি, সে দেবী নয়, দেবী হতে পারে না। মানুষের তো বলি চাইবেই না, দেবী পশু পাখিরও বলি চাইবে না, কারণ পশুরও তো জননী দেবী। মানুষের যেমন জননী, পৃথিবীর সকল মখলুকাতের জননী তো দেবী। যে যদি কোনো দেবী বলি চাই, সেই দেবীকে কি করতে হবে? একদম লাথি মেরে গোমতীর জলে ফেলে দিতে হবে, কারণ সে দেবী নয়, সে রাক্ষসী, পাষাণ মূর্তি, দেবী না। দেবীকে যে বলি তো চাই না, যে মানুষ সকল জীবজন্তুকে কি ভালোবাসে, সে হচ্ছে দেবী। পড়বেন, বিসর্জন পড়বেন। যে হিন্দু ধর্মে যারা আছেন তারা আবার আমাকে টিক চিহ্ন মেরে রাখেন না, পড়বেন। তো যারা বড় কবি, আধুনিক কবি, তারা কিন্তু সবাই মানবিকতার জয়গান গেছেন, মানব ধর্মের, প্রচলিত ধর্মের না। কোন ধর্মের? মানব ধর্মের। জি, যুক্তিবাদ তো আছে, যুক্তিবাদ। ওই যে বললেন কেন রবীন্দ্রনাথ দেবীকে গোমতী জলে নিক্ষেপ করলেন, কেন বললেন? ওই যে বললেন যুক্তিবাদ। ওই যে যুক্তিবাদ, যুক্তিবাদটা কি? দেবী তো পৃথিবীর সবকিছুরই পালনকর্তা, সৃষ্টিকর্তা, মা। তো মা কি তার সন্তানের বলি চাই? কোনো মা কি সন্তানের বলি চাই? কাজে যে ছাগল বা যে পাঁঠা বা যে দুম্বা বা যে মোষ, সেগুলোর জননীও তো দেবী। দেবী তো সকল সৃষ্টিরই কি জননী। কাজে কোনো
প্রাণীর হত্যা রক্ত দেবী চাইতে পারে না। যদি চাই সে আসলে দেবে না, সে রাক্ষসী কাজে তাকে ছুড়ে ফেলে দিতে হবে গোমতীর জলে। যুক্তিবাদ, কে যুক্তিবাদ? তো যুক্তিবাদ মানবিকতাবোধ, ঈশ্বরের প্রতি অনাস্থা, ব্যক্তি স্বাতন্ত্র্য এবং দেশাত্মবোধ, দেশের প্রতি ভালোবাসা। ঈশ্বর সৃষ্টিকর্তা ইত্যাদি, দেশের প্রতি দেশাত্মবোধ, রাজার প্রতি ভালোবাসা না। রাজা যা করবে তাই আমি মেনে নিব না, রাজা খারাপ কিছু করলে আমি কি করব? প্রতিবাদ করবে। এটি আধুনিকতা। রাজা যা বলবে, যা করবে সেটি হবে না। দেশ আমার, রাষ্ট্র আমার, এই যে দেশাত্মবোধ, এই যে এটি হচ্ছে আধুনিকতা। বুঝতে পারলেন? আমাদের নজরুল, কাজী নজরুল যারা আছেন, নজরুল কি করেছেন? আমাদের কি পূজা মানে কোরবানি দিতে নিষেধ করেছেন। এখন বলবেন স্যার এটা কেমন কথা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেছেন কোরবানি দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? বলছে বনের পশু ছেড়ে দিয়ে মনের পশু করো জবাই, তাতে পশুরাও বাঁচে, বাঁচে সবাই। নজরুল বলছে বনের পশু ছেড়ে দিয়ে মনের পশু করো জবাই, মনের পশু, তাতে পশুরাও বাঁচে, বাঁচে সবাই। বলছে কোরবানি করে অযথায় লক্ষ লক্ষ জীব হত্যা, ইটস নট স্যাক্রিফাইস, ইটস স্ল্যাটার, স্ল্যাটার। নজরুল বলছেন এই যে আমরা যে কোরবানি দিচ্ছি স্রষ্টার নামে, এটা তো আসলে স্রষ্টার নামে কোরবানি হচ্ছে না। কার নামে হচ্ছে? এটা কোরবানি হচ্ছে না। কেন হচ্ছে না? আপনি কোরবানি করছেন না, জবাই করছেন, জবাই। কারণ আপনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য মাংস খাবেন। মাংস খাওয়ার জন্য কোরবানি করছেন, তাহলে পশুটাকে হত্যা করা হচ্ছে। কাজেই বলছেন হবে না। অযথা হত্যা করে এত প্রাণী মেরে পাপের ভাগীদার হতে হচ্ছে। কোরবানি কেমনে হয় বলেন তো? কোরবানি, যারা আমার ধর্মের মানুষ আছেন আমি তাদের জন্য বলছি ভালো করে। কোরবানি হচ্ছে সন্তানের বিনিময়। ইব্রাহিম আলাইহিস সালাম, তাই না, ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করবেন, পরিবর্তে তাকে কিন্তু কোরবানি করতে শুরু করেছিলেন। স্রষ্টা খুশি হয়ে দুম্বা দিলেন আর কি। সন্তানের মতন যে পশু, যে পশুকে কোরবানি করলে আপনার কষ্ট হবে, মায়া লাগবে। আচ্ছা, আপনি যে কোরবানিগুলি করেন শিক্ষার্থী বন্ধুরা, সেই কোরবানি কি আপনার ওই মায়া লাগে, কষ্ট লাগে কোরবানি করতে? সে কোরবানি কি আপনার সন্তানের মতো মায়া আছে আপনার? আওয়াজ পকেটে রাখেন না, চিল্লাই কন, ঠিক কিনা? সাত রাতে, সাত রাত বোঝেন তো? সাত রাতে অর্থাৎ কোরবানির আগের রাতে গাবতলির হাট থেকে দড়ি ধরে টেনে টেনে নিয়ে এসে কি বাইরে বেঁধে রাখে, রেখে ভোরে কি করে? জবাই করে। এটা কি কোরবানি হয়? ডিউটি তো কোরবানি নয়, ডিউটি, দায়িত্ব নয়। ধর্ম তো কোনো দায়িত্ব নয় যে 5 বেলা আমার দায়িত্ব, আমি ঠক ঠক করে একটা সিজদা মারবো, কাম শেষ। ধর্ম কোনো ডিউটি নয়, দায়িত্ব নয়। কলেজে চাকরি করে আমার দায়িত্ব, কলেজে যাব, ক্লাস নিব, যেদিন ভাল লাগবে না গল্প করবো, কেমন আছিস, কি অবস্থা, আর বলিস না। এবার ঈদে শপিং করলাম, শালির জন্য একটা শাড়ি কিনলাম, শালির বান্ধবীর জন্য একটা কিনলাম। দ্যাটস মাই ডিউটি। আমি ক্লাসে যাব, ক্লাস নিলে নিব, না নিলে না নিব, না গল্প করে চলাবে, সরকার বেতন দেবে। ধর্ম তো কোনো ডিউটি নয়। কাজে নজরুল বললেন যে এই কোরবানি যেহেতু কোরবানি হয় না, লোক দেখানোর জন্য কোরবানি করেন। বলছে মাংস তো খাওয়াই লাগবে, গোস্ত তো খাওয়াই লাগবে, কি আর করা, কোরবানিটা দিলে সারা বছর আর গোস্তটা কেনা লাগলো না। বুঝেন নাই? কোরবানি দিবে কেন? বলছে কি, বলছে সারা বছর তো গোস্ত কেনা লাগে, কোরবানি দিলে সারা বছর মাংস টাংস কেনা লাগে না, আর মানুষ জানলো, একটু নামও হলো, গ্রামে কোরবানি দিব। কেন? মানুষ জানবে যে জুয়েল প্রফেসর এবার গ্রামের সবচেয়ে বড় কোরবানি দিয়েছে। মানুষ জানবে, একটা নাম হবে না যে গ্রামের সবচেয়ে বড় কোরবানি কার? জুয়েল প্রফেসরের। হ্যাভি ভাব, কোরবানির আগের দিন যাব, যে একটা বিশাল বড় কোরবানি বাজার হাট থেকে কিনে কি করব, এবার রাস্তার মোড়ে বেঁধে রাখবো মালা টালা দিয়ে। কেন? মানুষ দেখুক যে এই সবচেয়ে বড় কোরবানিটা গ্রামের এবার কার? জুয়েল প্রফেসরের। কোরবানি হবে না, কি হবে? স্ল্যাটার, স্ল্যাটার, জবাই।
আমি আবার বলছি আমার কথা না, আবার এগুলো আমার কথা ভেবে আমাকে টিক চিহ্ন দিয়ে রাখেন কতল করার জন্য। ভাই এগুলো কার কথা? নজরুলের কথা বলছি। নজরুল বলছে বনের পশু ছেড়ে দাও, বনের পশু ছেড়ে দিয়ে মনের পশু করো জবাই। মনের পশু, তাতে পশুরাও বাঁচে সবাই। যতক্ষণ না মনের পশু জবাই করতে পারবেন ততক্ষণ বনের পশু কোরবানি হবে না। আগে মনের পশু কোরবানি করতে হবে, মনের পশু। ঘুষ খান, সুদ খান, পরনিন্দা করেন, পরের গীবত করেন, পরচর্চা করেন, লোভ করেন, তাই না? সুন্দরী মেয়ের সামনে দেখলে আর চোখ ফেরান না, সবকিছুই করেন। ধর্ম একটা অন্য বিষয়। তো যাই হোক, সেগুলি আধুনিক কবিদের মতবাদ বলছে। আধুনিক কবি যারা, আধুনিক কবি রবীন্দ্রনাথ, নজরুল, শামসুর রহমান, ঠিক আছে, এই সমস্ত কবিরা বললেন। এই জন্য তারা বলছেন যে হ্যাঁ, বুঝতে পারলেন? নজরুল বলছে মসজিদে কাল শিরনি আসিল, অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কোটি কোটি। মোল্লারা এই কবিতা শুনলে নজরুলকে কোপাবে না? মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কোটি কোটি। এমন সময় এলো মুসাফির, গায়ে হাজারের চিন, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভালা হলো দেখি ল্যাঠা, ভুখা আসো মর গোফাগারে গিয়া নামাজ পড়িস বেটা। বুঝতে পারলেন? তারপরে তার আগে হিন্দুদের নিয়ে, পাদ্রীকে নিয়ে বলছে, স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। দেবতা ঠাকুরের জন্য মানুষ যে খাবার দেয় পূজায়, সেই খাবারগুলি কি ঠাকুর খায়? মায়ের জন্য যে আপনি খাবার নিয়ে যাচ্ছেন না, ফল নিয়ে যাচ্ছেন, কলা নিয়ে যাচ্ছেন, আপেল নিয়ে যাচ্ছেন, নারকেল নিয়ে যাচ্ছেন, মা কি আসলে খাবে? তাহলে খাবারগুলি কে খাবে? জি জি, ঠাকুর, পুরুত ঠাকুর। জি, ঠাকুর খুব খুশি। যত পূজা হবে, যত আয়োজন হবে, যত আপনি থালা ভরে কি ভোগ নিয়ে যাবেন, প্রসাদ নিয়ে যাবেন, তত ঠাকুর খুশি। একটু একটু করে সবাইকে দিবে, আর বেশিরভাগ অংশটাই কি ঠাকুর খাওয়া মানে কি দেবীর খাওয়া। বুঝতে পারলেন? আমাদের গল্পে আছে, লাল কিতাবে কয় মূলবি খালেও হয়। লাল কিতাবে কয় মূলবি খাইলেও হয়। হ্যাঁ, তো গল্পে আর যাচ্ছি না, আমাকে কতল করবেন আবার। জি, তো এগুলি আসলে ধর্মটা কবিদের কাছে, আধুনিক কবিদের কাছে ধর্ম একটা ভিন্ন জিনিস। ধর্ম একটা কি, হ্যাঁ, স্রষ্টা একজন আছেন, তাই বলে তারা কিন্তু নাস্তিক নন। নজরুল কিন্তু নাস্তিক নন, রবীন্দ্রনাথ কিন্তু নাস্তিক নন, কবিরা কিন্তু নাস্তিক নন। তাদের ধর্মটা একটা বিশেষ। তারা বলেন স্রষ্টা আছে, সৃষ্টিকর্তা আছে, মানুষ যে উৎসবগুলি পালন করে, মানে যে রীতিনীতিগুলি পালন করে, এগুলির বিরুদ্ধে তাদের কি ক্ষোভ, এগুলির বিরুদ্ধে তাদের রাগ। ধর্মের বিরুদ্ধে তাদের কিন্তু রাগ না, ধর্মের বিরুদ্ধে তাদের কোনো রাগ নেই, সৃষ্টিকর্তার বিরুদ্ধে না। বলছেন সৃষ্টিকর্তা আছে অবশ্যই, সৃষ্টিকর্তা না থাকলে কেমন পৃথিবী চলবে? এবং একেশ্বরবাদ, রবীন্দ্রনাথ বলছেন একেশ্বরবাদ, ঈশ্বর কি একজন। রবীন্দ্রনাথ ব্রাহ্ম ধর্মের যে, রবীন্দ্রনাথ বললেন ঈশ্বর সৃষ্টিকর্তা একজন। সৃষ্টিকর্তা নাই এগুলো কিন্তু বলেননি এই কবিরা, কিন্তু তাদের আপত্তি কোথায়? সৃষ্টিকর্তার নাম ভাঙিয়ে এই যে তাদের যারা কি মধ্যস্বত্বভোগী, তাদের যারা পুরোহিত, পাদ্রী, মোল্লা, পুরুত, যাজক, এদের বিরুদ্ধে, এদের সিস্টেমের বিরুদ্ধে আধুনিক কবিরা সোচ্চার। ফলে এইগুলিকে ঠিক ঈশ্বরে অনাস্থা না বলে আমরা একটু এইভাবে বলতে পারি যে ধর্মীয় প্রচলিত রীতিনীতির বিরুদ্ধে অনাস্থা। ডাইরেক্ট ঈশ্বরে অনাস্থা কথাটি বললে আবার একটু একেবারে নেগেটিভ হয়ে যায়। তাহলে কবিদের ক্ষেত্রে আমরা ঈশ্বরে অনাস্থা না বলে কি বলতে পারি? ধর্মীয় প্রচলিত রীতিনীতির বিরুদ্ধে, ধর্মীয় প্রচলিত রীতিনীতির বিরুদ্ধে অনাস্থা বনি। জি,
তো যাক, ইংরেজরা বাংলার সাথে আধুনিক যুগ নিয়ে এলো, আর এই আধুনিক যুগ শুরু হয়েছে 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? ফোর্ট উইলিয়াম কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে আজকে ক্লাসটি করাতে চাইনি, আমি জাস্ট ওই সাহিত্য গ্রুপে লিখে দিতে চেয়েছিলাম যে ক্লাস নিব না ঈদের পরেই। তবু ভাবলাম যে আপনাদের সাথে এইভাবে ঈদের আগে মানে লিভ নেওয়াটা খারাপ দেখাবে, একটু আনুষ্ঠানিকভাবে ফর্মালি একটু ছুটি নিয়ে আর কি, সেই জন্য ক্লাসে ঢুকলাম। ঢুকে অনেক কথা বলেছি। আজকের কথাগুলি কোনো কাজের কথা না, কোনো কাজের কোনো কথা না, সবই অকাজের কথা। পরীক্ষা রিলেটেড কোনো কাজের কথা আমি বলিনি, আপনাদের 2-4টে প্রশ্নের উত্তর দিয়েছি। পাশাপাশি আধুনিকতাটা কি, কেন, এই কথাটাকে একটু বোঝাতে চেয়েছি, কারণ আধুনিক যুগ পড়তে গেলে এই কথাগুলো একটু আপনাকে মনে রাখতে হবে, ঠিক? তাহলে আধুনিক যুগটা বুঝতে সুবিধা হবে। আরেকবার বলছি যে ঈশ্বরের প্রতি অনাস্থা অনীহা, এই কথাটা যদি পয়েন্ট আকারে বলছি, বিষয়টা আসলে এরকম না। আসলে ঈশ্বরের প্রতি অনাস্থা অনীহা না, প্রচলিত ধর্মীয় রীতিনীতি, প্রচলিত ধর্মীয় কি রীতিনীতি, রীতিনীতির বিরুদ্ধে তাদের যে অনাস্থা আর কি। তো আমরা আধুনিক যুগ থেকে পড়বো কি? আধুনিক যুগ থেকে আমরা পড়বো আধুনিক যুগের যে সূচনা, ফোর্ট উইলিয়াম কলেজ। ভালো করে শুনেন কি কি পড়বো, আমি বলে রাখছি, পরে কিন্তু এগুলো বলবো না। আধুনিক যুগ থেকে পড়বো আধুনিক যুগের সূচনা, ফোর্ট উইলিয়াম কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত উইলিয়াম কেরি। তারপরে আধুনিক যুগের নবজাগরণের অগ্রপুরুষ বলছি, নবজাগরণের অগ্রনায়ক রাজা রামমোহন রায়, ডি রোজিও, মাইকেল মধুসূদন দত্ত, এদেরকে আমরা বলছি বাংলা জাগরণের কি প্রাণ পুরুষ। এগুলিকে আমরা পড়বো। বাংলা সাহিত্যের কিছু প্রকরণ আছে, প্রকরণ, নাটক কি কিভাবে এলো, উপন্যাস কি কিভাবে এলো, প্রহসন কি কিভাবে এলো, মহাকাব্য কি কিভাবে এলো, ছোট গল্প কি, বাংলা সাহিত্যের যে বিভিন্ন শাখাগুলি, সেই শাখাগুলি কি, কিভাবে সেই শাখাগুলির সৃষ্টি হলো আধুনিক যুগে, সেগুলোর আমরা কথা বলবো। আমরা বাংলা সাহিত্যের যে বিভিন্ন বিষয়গুলি আছে, ছদ্মনাম উপাধি আছে, তারপরে বিভিন্ন সাহিত্যের উপজীব্য বিষয় আছে, একই কাছাকাছি নামের নানা গ্রন্থ আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা পাশাপাশি বাংলা সাহিত্যের বিকাশে কিছু উল্লেখযোগ্য পত্র পত্রিকা আছে, উল্লেখযোগ্য শিক্ষা পত্রিকা, কল্লোল পত্রিকা, ঠিক আছে, বঙ্গদর্শন পত্রিকা, সংবাদ প্রকার, এই সমস্ত পত্রিকাগুলি, তাদের সম্পাদক, তাদের ভূমিকা, এগুলো নিয়ে কথা বলবো। রিটেন এগুলো লাগবে, শিক্ষা পত্রিকার পরিচয় দাও, কল্লোল পত্রিকার পরিচয় দাও, সংবাদ প্রভাকরের পরিচয় দাও। আর প্রিলিমিনারিতেও লাগবে সম্পাদককে, স্লোগান কি, কত সালে, আর বিশেষ করে সাহিত্যিকদের জীবন, কীর্তিকর্ম, বিশেষ করে সাহিত্যিকদের আধুনিক যুগের প্রথম সাহিত্যিক ঈশ্বরচন্দ্র গুপ্ত থেকে শুরু করে একদম সমসাময়িক সাহিত্যিক সেলিনা হোসেন, তাই না, কিংবা নির্মলেন্দু গুণ, কিংবা জাফর ইকবাল, এই টাইপের সমসাময়িক একদম আধুনিক যুগের প্রথম সাহিত্যিক কি ঈশ্বরচন্দ্র গুপ্ত থেকে শুরু করে পর্যায়ক্রমে ধরে ধরে সমসাময়িক যে সাহিত্যিক, তাদের পর্যন্ত আমরা তাদের জীবন, তাদের মৃত্যু, তাদের কীর্তি, তাদের কর্ম, এসব বিষয়গুলো নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ ইনশাআল্লাহ পড়াশোনা করার চেষ্টা করব, যাতে আমরা 15 নম্বর যে আছে সেই বিষয়টা আমরা কি অ্যাচিভ করতে পারি। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, অনেক কথা বলেছি, এত কথা বলতেও চাইনি। তো সবাইকে, আমাদের ধর্মের যারা আছেন সবাইকে আবারও পবিত্র রমজানের শুভকামনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজানের মহিমার মধ্য দিয়ে আমাদের জীবনের যে পুরাতন বিগত দিনের পাপ তাপ সেগুলি দূর করে দেন, আমাদেরকে যেন নিষ্পাপ করেন, এবং আমাদের যে মনের বাসনাগুলি আছে, সৎ বাসনা, ভালো বাসনাগুলি যেন তিনি কি করেন, পূরণ করেন, সেটা আমরা চাইব। আর 27শে সামনে আমাদের একটা মহিমান্বিত রজনী, লাইলাতুল কাদর, নিশ্চয়ই আপনারা যে যার যার মতো ধর্ম পালন করবেন। আমার জন্য একটু দোয়া করবেন, যারা আপনারা ধর্ম পালন করেন, ধর্ম পালন অবশ্যই করবেন। ধর্ম মানুষের আত্মাকে কী করে, শান্তি দেয়, স্থিরতা দেয়, কাজে ধর্ম পালন করতেই হবে। এবং আপনারা যারা নামাজ পড়বেন, আমার জন্য একটু দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। অন্যান্য ধর্মে যারা আছেন তারাও ধর্ম পালন করবেন। আর ঈদ আসবে আমাদের, ঈদের আমি হয়তো ঈদের দিন গ্রুপে ঢুকতেও পারি, ঢুকে আপনাদের সাথে হয়তো ঈদের নামাজের পরে 10-15 মিনিট শুভেচ্ছা বিনিময় করতে পারি। বা আমার যে গ্রুপটিতে আছে, বিশেষ করে ঈদের দিন আমি 11টার দিকে হয়তো আমার যে জুয়েল কিবরিয়া কি বিশেষ প্রস্তুতি গ্রুপটাতে ঢুকে আপনাদের সাথে আমি একটু শুভেচ্ছা বিনিময় করব। জি,
আপনারা যারা চান তারা ঈদের দিন 11টায় জুয়েল কিবরিয়া বিশেষ প্রস্তুতি গ্রুপে ঢুকবেন। আমি একটু ওখানে আপনাদের সাথে কথা বলবো, শুভেচ্ছা বিনিময় করব, ঈদের জি কোলাকুলি করব, মোলাকাত করব, আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন জি। আর একটু সাবধানে থাকবেন, কেনাকাটা পারতপক্ষে বেশি করার দরকার নেই, কারণ এই ঈদ ঈদ নয়, আরও ঈদ আছে। এই ঈদের নিব আমরা সেই ঈদেরও কাছে। জীবনে বেঁচে থাকলে, সুস্থ থাকলে, প্রতিষ্ঠিত হলে, সফল হলে অনেক ঈদ আসবে, অনেক ভালো দিন ইনশাল্লাহ, যদি স্রষ্টা বাঁচিয়ে রাখেন আসবে। আর যদি সৃষ্টিকর্তা এর মধ্যে মিস কল দিয়ে দেন, তার কাছে ডেকে নেন, তাহলে তো কিছু করার নেই। সাবধানে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন কিছুদিন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি জি। আপনাদের মাঝে আরও কিছুদিন এইভাবে একটু শিক্ষার আলোটা একটু ছড়িয়ে দিতে পারি। শুভকামনা, আল্লাহ হাফেজ, অগ্রিম ঈদ মোবারক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।